মুম্বাই এয়ারপোর্টের হ্যাঙ্গারের দৃশ্য কোনো যুদ্ধের ময়দানের চেয়ে কম ছিল না। ভেতরে একটি বিশাল প্রাইভেট জেট দাঁড়িয়েছিল, যার ইঞ্জিন বারবার ব্যর্থ হচ্ছিল। কয়েক ডজন ইঞ্জিনিয়ার তাদের সরঞ্জাম নিয়ে জেটের চারপাশে জড়ো হয়েছিল। তাদের কপাল থেকে ঘাম ঝরছিল, কাপড়ে গ্রীষের দাগ উঠে গিয়েছিল এবং মুখে হতাশা স্পষ্ট ফুটে উঠেছিল। 6 ঘন্টা পেরিয়ে গিয়েছিল, কিন্তু সমস্যার সমাধানের কোনো লক্ষণই ছিল না। বিলিয়নিয়ার ব্যবসায়ী, যার জেট এটি ছিল, বারবার তার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। তার মুখে উত্তেজনা এবং অধৈর্য স্পষ্ট ছিল, কারণ তাকে সেই সন্ধ্যায় দিল্লির একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিতে হবে। হ্যাঙ্গারের উপস্থিত প্রত্যেকে জানত এটি কেবল একটি সাধারণ প্রাইভেট জেট নয়, বরং দেশের অর্থনীতি এবং ব্যবসার অনেক সিদ্ধান্ত এর উড্ডয়নের সঙ্গে জড়িত ছিল। কিন্তু সময় বয়ে যাচ্ছিল, আর আশাগুলো একে একে ভেঙে পড়ছিল। ইঞ্জিনের পরীক্ষা বারবার ব্যর্থ হচ্ছিল। কখনো লাল আলো জ্বলে উঠছিল, কখনো অ্যালার্ম বেজে উঠছিল, আর কখনো ইঞ্জিনের শব্দ এমন আসছিল যেন তার ভেতরে কোনো প্রাণী নেই। এই উত্তেজনাপূর্ণ পরিবেশে হঠাৎ হ্যাঙ্গারের বড় দরজায় একটি রোগা পাতলা মেয়ে দেখা গেল। পুরনো পোশাকে সজ্জিত, ওড়নার কিনারা ছেঁড়া, চুল বাতাসে এলোমেলো। মুখে ক্লান্তি থাকলেও চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তার নাম ছিল শমিনা ফাতিমা। সে ধীরে ধীরে ভেতরে এগিয়ে গেল, আর এক মুহূর্তের জন্য সবাই অবাক হয়ে তার দিকে তাকালো, যেন সে এখানকার কেউ নয়। একজন গার্ড উঁচু গলায় বলল, কে ওকে ভেতরে ঢুকতে দিয়েছে? বের করে দাও ওকে। কিন্তু কেউ পা বাড়ানোর আগেই শমিনা শান্ত কণ্ঠে বলল, যদি অনুমতি দেন আমি দেখতে পারি। তার কণ্ঠে এমন এক আত্মবিশ্বাস ছিল যে কয়েক মুহূর্তের জন্য পুরো পরিবেশ থমকে গেল। হঠাৎ একজন ইঞ্জিনিয়ার জোরে হেসে উঠল এবং বিদ্রূপ করে বলল, এটা কি মজাক? 6 ঘন্টা ধরে আমরা মতো বিশেষজ্ঞরা সমাধান করতে পারিনি, আর এই সাধারণ মেয়ে সমস্যা ঠিক করবে? অন্য ইঞ্জিনিয়াররাও হাসতে লাগল। কেউ বলল, এ কি ইঞ্জিনের কথা জানবে? কেউ বলল, এ তো নিজের কাপড় সামলাতে পারে না, জেট কিভাবে সামলাবে? কিন্তু হাসি আর বিদ্রূপের মাঝে একটি কণ্ঠস্বর সবাইকে চুপ করিয়ে দিল। এটি ছিল সেই ব্যবসায়ীর কণ্ঠ, যাকে সবাই মিস্টার ভার্মা বলে ডাকত এবং যার জেট পুরো হলের কেন্দ্রবিন্দু হয়েছিল। তিনি কঠোর স্বরে বললেন, থামো, কাউকে বের করার দরকার নেই, ওকে দেখতে দাও। হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবার দৃষ্টি শমিনার ওপর স্থির হয়ে গেল। সে এগিয়ে গেল, হাতের পুরনো গ্লাভস খুলে ফেলল এবং পাশে পড়ে থাকা পরিষ্কার গ্লাভস পরে নিল। তারপর ইঞ্জিনের কাছে গিয়ে ঝুঁকে পড়ল, যেন কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলছে। সে ধীরে ধীরে ইঞ্জিনের অংশগুলো স্পর্শ করল, আঙুল দিয়ে ক্ল্যাম্পে হালকা টোকা দিল এবং একটি সেন্সার তারের দিকে মনোযোগ দিয়ে তাকালো। তার এই ক্রিয়াকলাপ দেখে অনেক ইঞ্জিনিয়ার অবাক হয়ে গেল, যেন সে ইঞ্জিনের ভাষা বুঝতে পারছে। নীরবতা ভেঙে শমিনা বলল, এই ক্ল্যাম্প ভুল নালিতে লাগানো হয়েছে। এর ফলে বাতাস লিক হচ্ছে, আর এই সেন্সর তারের ইনসুলেশন ছিঁড়ে গেছে। এটি ব্র্যাকেটের সঙ্গে ঠক্কর খাচ্ছে। যখন এটি গরম হয় তখন ইঞ্জিনে ভুল সিগন্যাল পাঠায়। এই কারণেই সিবিএ পিঞ্জর চলতে চলতে থেমে যায় এবং শব্দে বাঁশির মতো গুঞ্জন আসে। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাতে লাগল। প্রধান ইঞ্জিনিয়ারের ঠোঁট নড়ল, কিন্তু কথা বের হল না। অবশেষে তিনি বললেন, এটা আমাদের চোখে পড়ল না কিভাবে? শমিনা সরাসরি দৃষ্টিতে জবাব দিল, কারণ এই দুটি ত্রুটি একে অপরকে লুকিয়ে রাখছিল। যদি ক্ল্যাম্প ঠিক করেন তবে সেন্সর সমস্যা তৈরি করে, যদি সেন্সর বদলান তবুও লিক ইঞ্জিনকে সমস্যায় ফেলে। আসল সমাধান হল দুটোই একসঙ্গে ঠিক করা। মিস্টার ভার্মা গভীর দৃষ্টিতে শমিনার দিকে তাকালেন। কয়েক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। তারপর তিনি ধীর কণ্ঠে বললেন, তুমি কি এটা ঠিক করতে পারবে? শমিনা দ্বিধা না করে বলল, জি, অনুমতি থাকলে আমি এখনই করে দেব। পরিবেশে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। সবাই জানত এই ইঞ্জিন লাখ লাখ কোটি টাকার, এবং একটি ভুল পুরো বিমানকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু ওই মেয়ের চোখে এমন এক আত্মবিশ্বাস ছিল যা বছরের পর বছর অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের চোখেও দেখা যায়নি। মিস্টার ভার্মা ধীরে মাথা নাড়লেন এবং বললেন, করো। এটা শুনে হ্যাঙ্গারে বিস্ময়ের ঢেউ ছড়িয়ে পড়ল। গার্ডরা পিছিয়ে গেল। ইঞ্জিনিয়াররা নীরবে দাঁড়িয়ে দেখতে লাগল, আর শমিনা ইঞ্জিনের ভেতর তাকাতে শুরু করল। তার হাত যখন নড়ছিল, সবার শ্বাস থেমে যাচ্ছিল। সেই মুহূর্তে কেউ বিশ্বাস করেনি যে এই সাধারণ চেহারার মেয়ে আগামী কয়েক মিনিটে এমন এক অলৌকিক কাণ্ড ঘটাবে যা দেখে সবাই হতবাক হয়ে যাবে। হ্যাঙ্গারের ভেতর নীরবতার পরিবেশ ছিল। সবার দৃষ্টি শমিনার ওপর স্থির ছিল, যে এখন ইঞ্জিনের একেবারে কাছে দাঁড়িয়েছিল। সে গভীর শ্বাস নিল, যেন তার ভেতরের ভয়কে দমন করার চেষ্টা করছে। কিন্তু তার হাতে কোনো কাঁপুনি ছিল না। সে জানত এটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।
একজন ইঞ্জিনিয়ার ফিসফিস করে বলল, এ পাগল হয়ে গেছে, এটা লাখ লাখ টাকার ইঞ্জিন, একটা ভুল সবকিছু ধ্বংস করে দেবে। আরেকজন বলল, কিন্তু তার আত্মবিশ্বাস দেখো, মনে হয় সে জানে সে কি করছে। শমিনা হাত বাড়িয়ে ক্ল্যাম্প খুলতে লাগল। প্যাচ যখন ঢিলে হলো তখন একটি হালকা বাঁশির মতো শব্দ শোনা গেল। সে তৎক্ষণাৎ বলল, এটাই সেই লিক যার জন্য শব্দ হচ্ছিল। ইঞ্জিনিয়াররা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তারা ঘন্টার পর ঘন্টা এর চারপাশে ঘুরছিল, কিন্তু এই বিষয়টি তাদের নজরে পড়েনি। শমিনা ক্ল্যাম্পটি সঠিক নালিতে সেট করল এবং একটি পরিষ্কার ক্লিক শব্দের সঙ্গে এটি শক্ত করে বেঁধে দিল। এবার তার মনোযোগ গেল সেন্সার তারের দিকে। সে হাঁটু গেড়ে নিচে ঝুঁকল এবং মনোযোগ দিয়ে তারটি দেখল। ইনসুলেশন সত্যিই ছিঁড়ে গিয়েছিল এবং তারটি ধাতুর সঙ্গে ঠোক্কর খাচ্ছিল। সে শান্তভাবে তার পকেট থেকে একটি ছোট টেপ বের করল। তারটি আবার মুড়ে দিল, তার ওপর প্রতিরক্ষামূলক কভার লাগাল এবং ব্র্যাকেট থেকে সরিয়ে নিরাপদে বেঁধে দিল। পুরো প্রক্রিয়া চলাকালীন তার মুখে শান্তি ছিল, যেন এসব সে শতবার করেছে। কিন্তু বাস্তবতা ছিল, সে বছরের পর বছর ধরে ইঞ্জিন কেবল বইয়ে দেখেছে এবং রাস্তায় ঘুরতে ঘুরতে প্রতিদিন ভাবত, যদি একবার তাকে আবার কোনো বিমান স্পর্শ করার সুযোগ দেওয়া হতো। আজ সেই সুযোগ এসেছিল এবং সে এটি নষ্ট করতে চায়নি। প্রধান ইঞ্জিনিয়ার নিঃশব্দে দাঁড়িয়েছিল। তার ঠোঁট ধীরে ধীরে নড়ছিল। এটা কিভাবে সম্ভব? আমরা সবকিছু পরীক্ষা করেছিলাম, তবুও এসব আমাদের নজর এড়িয়ে গেছে। শমিনা গ্লাভস খুলে টেবিলে সুন্দর করে রাখল এবং ধীরে বলল, হয়ে গেছে। এই দুটি শব্দ পুরো হলে গুঞ্জরিত হল, যেন কেউ শিকল খুলে দিয়েছে। সবার চোখে বিস্ময়। মিস্টার ভার্মা সরাসরি প্রধান ইঞ্জিনিয়ারের দিকে তাকিয়ে বললেন, পরীক্ষা করাও। তৎক্ষণাৎ টিম কাজে লেগে গেল। ইঞ্জিন স্ট্যান্ডে ফিট করা হলো, কেবল সংযোগ করা হলো, নিরাপত্তা শঙ্কু বসানো হলো। সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে গেল। শমিনা নিঃশব্দে একপাশে সরে গেল। তার হাত গ্রিসে ভরা ছিল, কিন্তু হৃদয়ে উদ্দেশ্যের আলো জ্বলছিল। সব ক্লিয়ার? প্রধান ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করলেন। ক্লিয়ার, টিম জবাব দিল। মিস্টার ভার্মা কন্ট্রোল প্যানেলের বোতাম টিপলেন। হ্যাঙ্গারে শ্বাস থেমে গেল। একটি হালকা শব্দ উঠল, তারপর গুড়গুড় শব্দ তীব্র হতে লাগল। হঠাৎ লাল আলো জ্বলে উঠল। ইঞ্জিনিয়াররা আতঙ্কিত হয়ে গেল। বন্ধ করো, এটা খারাপ হয়ে যাচ্ছে, কেউ বলল। শমিনা উচ্চ কণ্ঠে বলল, থামো, এই সেন্সর নতুন সিগন্যাল গ্রহণ করছে, এটা আসল ত্রুটি নয়, সময় দাও। মিস্টার ভার্মা তার চোখের দিকে তাকালেন। সেখানে ভয় ছিল না, শুধু আত্মবিশ্বাস ছিল। তিনি বললেন, চলতে দাও। কিছু মুহূর্ত পর লাল আলো নিভে গেল, সবুজ আলো জ্বলে উঠল। ইঞ্জিনের শব্দ এখন সুরের মতো ছিল, হলে জীবন ফিরে এলো। কেউ বিস্ময়ে বলছিল, অসম্ভব। কেউ বলছিল, বিশ্বাস হচ্ছে না এই মেয়ে। প্রধান ইঞ্জিনিয়ার শমিনার কাছে এলো। তার মুখে সম্মান এবং লজ্জার ছাপ ছিল। তিনি বললেন, তুমি আমাদের বাঁচিয়েছ। মিস্টার ভার্মা মুচকি হাসলেন। তিনি জানতেন এটি শুধু ইঞ্জিনের সাফল্য নয়, একটি অসাধারণ গল্পের শুরু। তিনি ঘোষণা করলেন, এই মেয়ে এখন আশার প্রতীক। শমিনার চোখে অশ্রু ছিল, কিন্তু সে মাথা নিচু করে তা লুকিয়ে ফেলল। বছরের পর বছর ধরে জমে থাকা দুঃখ যেন ধুয়ে গেল। আজ সে নিজেকে প্রমাণ করেছিল। হ্যাঙ্গারের পরিবেশ বদলে গিয়েছিল। যেখানে আগে বিদ্রুপের হাসি ছিল, সেখানে এখন নীরব সম্মান ছিল। ইঞ্জিনের গর্জন সবাইকে জানিয়ে দিচ্ছিল যে একজন সাধারণ মেয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। সবার দৃষ্টি সেই রোগা পাতলা মেয়ের ওপর ছিল, যে সবার হৃদয় জয় করেছিল। মিস্টার ভার্মা আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, বেটি, তোমার নাম কি? হলে নীরবতা ছড়িয়ে পড়ল। শমিনা গভীর শ্বাস নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমার নাম শমিনা ফাতিমা। ইঞ্জিনিয়ারদের মধ্যে ফিসফাস শুরু হলো। প্রধান ইঞ্জিনিয়ারের মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল, তুমি কি সেই দিল্লি অ্যারোস্পেস ইনস্টিটিউটের টপার? শমিনা বিনয়ে মাথা নিচু করল। লোকজন হতবাক হয়ে গেল। এটি সেই নাম যা খবরের শিরোনামে এসেছিল, সেই মেয়ে যে পুরুষ আধিপত্যের ক্ষেত্রে সবাইকে পিছনে ফেলেছিল, কিন্তু তারপর হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। মিস্টার ভার্মা জিজ্ঞাসা করলেন, সবাই তোমার কথা শুনেছিল? অধ্যাপকরা বলতেন তুমি ইঞ্জিনের ভাষা বোঝো। তুমি হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? কি হয়েছিল? এই প্রশ্ন তার হৃদয় স্পর্শ করল। সে এক মুহূর্ত নীরব থাকল, তারপর ধীরে বলল, 2 বছর আগে আমার জগৎ একদিনে ভেঙে গিয়েছিল। আমার বাবা ঘোষণা করেছিলেন যে তিনি দ্বিতীয় বিয়ে করছেন। মা এই ধাক্কা সহ্য করতে পারেননি। তিনি বিষ মেশানো খাবার তৈরি করলেন। বাবা খেয়ে মাটিতে পড়ে গেলেন। মা নিজেও সেই খাবার খেলেন। তিনি বলেছিলেন, বিশ্বাসঘাতকতা দেখে মরা ভালো। হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। শমিনার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে বলে গেল, আমি ছিলাম একমাত্র সন্তান। নিজের চোখে মা বাবাকে মরতে দেখলাম। তখন মাত্র 20 বছর বয়স ছিল। হাতে ছিল এভিয়েশন কোম্পানির অফার লেটার। কিন্তু সব ভেঙে গেল।
ইন্টারভিউ ছেড়ে দিলাম, ফোন ভেঙে ফেললাম, সব সম্পর্ক শেষ। কখনো বন্ধুদের সঙ্গে, কখনো মসজিদের উঠোনে, কখনো ক্ষুধার্ত থেকেছি, কখনো ভিক্ষা করে খেয়েছি। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সে বলে গেল। প্রতিদিন ওই হ্যাঙ্গারগুলোর পাশ দিয়ে হেঁটে যেতাম, বাইরে দাঁড়িয়ে ভেতরে উকি দিতাম, ভাবতাম একদিন আমিও ওদের একজন ছিলাম। কিন্তু হৃদয়কে কিভাবে বোঝাই যে সেই জীবন আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে? মিস্টার ভার্মার চোখে আর্দ্রতা ঝিলিক দিল। প্রধান ইঞ্জিনিয়ার, যিনি এতক্ষণ তাকে মজা করছিলেন, বললেন, আমরা তোমার সঙ্গে ঠাট্টা করেছিলাম, ক্ষমা করো। সত্যি কথা হলো, তুমি আমাদের সবার থেকে উৎকৃষ্ট। তুমি শুধু ইঞ্জিন ঠিক করনি, আমাদেরও আয়না দেখিয়েছ। হলে অনেকের মাথা নত হয়ে গেল। শমিনার অশ্রু ওড়নায় শুষে নেওয়া হচ্ছিল, কিন্তু তার মুখে শান্তি ছিল। বছরের পর বছর ধরে হৃদয়ে বাঁধা সত্য আজ মুক্ত হয়েছিল। মিস্টার ভার্মা কাছে এলেন, তার কাঁধে হাত রেখে বললেন, তুমি আমার ইঞ্জিন নয়, আমার বিশ্বাসও ঠিক করেছ। প্রমাণ করেছ যে সম্মান পোশাক বা নামের ওপর নির্ভর করে না, বরং হৃদয়, প্রতিভা এবং সত্যের মধ্যে থাকে। আজ থেকে বিশ্ব তোমাকে শমিনা ফাতিমার নামে চিনবে। হল তালির শব্দে মুখরিত হয়ে উঠল। ইঞ্জিনিয়াররা তালি বাজাতে লাগল, কেউ অশ্রু লুকালো। শমিনা কাপা হাতে তার চোখ মুছছিল। সে জানত এটি শেষ নয়, বরং একটি নতুন শুরু। সেই মুহূর্তে হৃদয়ে হৃদয়ে সে বলল, ইয়া আল্লাহ, এটি আমার দ্বিতীয় সুযোগ, এবার আমি এটি নষ্ট করব না। হ্যাঙ্গারের ভেতর শমিনার সাফল্যের প্রতিধ্বনি তখনও বাকি ছিল। ইঞ্জিনের গর্জন সবাইকে মনে করিয়ে দিচ্ছিল যে সাধারণ পোশাকে ঘেরা রাস্তায় ঘুরে বেড়ানো একটি মেয়ে অসাধারণ কিছু করে দেখিয়েছে। মিস্টার ভার্মার হৃদয় সিদ্ধান্ত জন্ম নিয়েছিল। তিনি ঘোষণা করলেন, এই মেয়ে শুধু এই হ্যাঙ্গারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কাল সে আমার সঙ্গে দিল্লি যাবে। আমার কোম্পানির নির্বাহীদের দেখতে হবে আসল ক্ষমতা কেমন হয়। এই কথাগুলো বিদ্যুতের মতো আঘাত করল। অনেক ইঞ্জিনিয়ার একে অপরের দিকে তাকাল, কেউ খুশি, কেউ ঈর্ষায়, কিন্তু কারোর মধ্যে বিরোধিতার সাহস ছিল না। পরের সকালে দিল্লির ফ্লাইট শমিনার জীবনের নতুন অধ্যায় শুরু করল। বছরের পর বছর পর বিমানে বসে সে মেঘের দিকে তাকাচ্ছিল। কাল পর্যন্ত সে রাস্তায় ছিল, আজ একজন বড় ব্যবসায়ীর সঙ্গে আকাশে। মিস্টার ভার্মা বললেন, জীবন দ্বিতীয় সুযোগ বারবার দেয় না। দিল্লিতে বড় পরীক্ষা তোমার জন্য অপেক্ষা করছে। শমিনা মুচকি হেসে বলল, আমি ভয় পাই, তবে হার মানব না। দিল্লি পৌঁছে তারা কোম্পানির কেন্দ্রীয় অফিসে গেল। কাচের উঁচু ভবনের ওপরের তলায় বোর্ডরুম প্রস্তুত ছিল। টেবিলের চারপাশে বড় বড় নির্বাহীরা বসেছিলেন। তাদের মুখ ঠান্ডা, যেন তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মিস্টার ভার্মা পূর্ণ আত্মবিশ্বাসে বললেন, এই হলো শমিনা ফাতিমা, যে আমার জেট ঠিক করেছে যখন সবাই ব্যর্থ হয়েছিল। ঘরে ফিসফাস শুরু হলো। একজন নির্বাহী বিদ্রূপ করে বলল, এই মেয়ের ওপর কি আমরা সত্যিই ভরসা করব? কিন্তু শমিনা এগিয়ে গিয়ে দৃঢ়তার সঙ্গে বলল, আমার কারো ভরসার প্রয়োজন নেই। আমাকে সুযোগ দিন, আমার কাজ সিদ্ধান্ত নেবে। এই কথাগুলো ঘরে গুঞ্জরিত হল। একজন প্রবীণ মহিলা বিশেষজ্ঞ বললেন, ঠিক আছে, ওকে সুযোগ দাও। স্ক্রিনে ইঞ্জিনের ডিজিটাল মডেল খোলা হলো। একজন নির্বাহী ইচ্ছাকৃতভাবে ত্রুটি ঢুকিয়ে দিল। লাল আলো জ্বলে উঠল, অ্যালার্ম বেজে উঠল। সবাই পিছিয়ে গিয়ে তামাশা দেখতে লাগল। শমিনা গভীর শ্বাস নিল, ডেটা সাবধানে পরীক্ষা করল এবং বলল, এই ত্রুটি টারবাইন বা ফুয়েল লাইনের নয়। আসলে এটি ভাইব্রেশন সেন্সরের সমস্যা। দেখুন, প্যাটার্ন ইঞ্জিনের অবস্থার সঙ্গে মিলছে না। এটি সফটওয়্যারের গোলযোগ। সে বোতাম টিপল, ডেটা আলাদা করল এবং ত্রুটির সুনির্দিষ্ট নির্দেশ দিল। লাল আলো নিভে গেল, সবুজ আলো জ্বলে উঠল, ঘর নীরব হয়ে গেল। প্রবীণ মহিলা বললেন, এটি একেবারে সঠিক। আরেকজন নির্বাহী ফাইল বন্ধ করে বলল, আমরা ওকে দুর্বল ভেবেছিলাম, কিন্তু সে আমাদের সবার থেকে এগিয়ে। মিস্টার ভার্মা মুচকি হাসলেন এবং ঘোষণা করলেন, আমি চাই ওকে মুম্বাই শাখার প্রধান করা হোক। কিছুক্ষণ নীরবতা থাকল, তারপর সবাই মাথা নাড়ল। ঘোষণা হল, শমিনা ফাতিমা, আজ থেকে আপনি মুম্বাই ডিভিশনের প্রধান। শমিনার চোখে অশ্রু ঝরে পড়ল। যে কাল পর্যন্ত রাস্তায় ছিল, আজ সে দেশের বৃহত্তম এভিয়েশন কোম্পানির একজন ক্ষমতাশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছে। সে হৃদয়ে একটি প্রতিজ্ঞা করল, আমি কখনো পিছপা হব না। এই দায়িত্ব আমার পরীক্ষা। দিল্লি থেকে মুম্বাই ফেরার পথ স্বপ্নের মতো ছিল। বিমানের জানালা দিয়ে আলো দেখতে দেখতে সে ভাবছিল, এসব কি সত্যিই বাস্তব? কিন্তু সে জানত, আসল পরীক্ষা এখনও শুরু হয়েছে। কোম্পানির অফিসে পৌঁছতেই কর্মচারীরা আনুষ্ঠানিকভাবে সালাম দিল।
কেউ হাসল, কিন্তু বেশিরভাগের মুখে বিদ্রূপ আর বিস্ময় ছিল। ফিসফাস হচ্ছিল, এই সেই মেয়ে যাকে ভার্মা সাহেব ওপরে তুলেছেন, এ রাস্তায় ঘুরত, এখন আমাদের আদেশ দেবে। দেখা যাক, 1-2 সপ্তাহে সব পরিষ্কার হয়ে যাবে। সমীনা কিছু বলল না। সে জানত সম্মান শব্দে নয়, কাজে পাওয়া যায়। এই সময় আঞ্চলিক পরিচালক মোহন নায়ার এলেন। মুখে জোর করে হাসি, কিন্তু চোখে তীর্যক দৃষ্টি। তিনি বললেন, তাহলে আপনি নতুন প্রধান? অভিনন্দন, কিন্তু এই শাখা সহজ নয়। ক্লায়েন্টরা সংবেদনশীল, একটা ভুলে কোম্পানির সুনাম শেষ। সমীনা শান্ত কণ্ঠে বলল, ভুল থেকেই শেখা যায়, কিন্তু ইঞ্জিনের ভাষা আমি জানি। আমরা সবাই মিলে কাজ করে সফল হব। মোহন হেসে বললেন, দেখা যাক। কয়েকদিনের মধ্যেই প্রথম বড় পরীক্ষা এলো। একজন হাই প্রোফাইল ব্যবসায়ীর গালফস্ট্রিম জেট মুম্বাই এয়ারপোর্টে অবতরণ করল, এবং খবর এলো যে ইঞ্জিন মারাত্মক খারাপ অবস্থায়। খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। সবাই জানত এই ক্লায়েন্ট কতটা গুরুত্বপূর্ণ। যদি জেট সময় মতো ঠিক না হয়, তবে কোম্পানির বদনাম সারা দেশে ছড়িয়ে পড়বে। মোহন নায়ার বিদ্রূপের সুরে বললেন, চলুন দেখি আমাদের নতুন প্রধান কি করতে পারেন। এটা তার প্রথম বড় কেস। জেট হ্যাঙ্গারে আনা হলো। মেকানিক এবং ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে উপস্থিত ছিল। সমীনা বলল, আমরা সবাই মিলে সমস্যা সমাধান করব, কিন্তু প্রথমে আমি ইঞ্জিন পরীক্ষা করব। সে এগিয়ে গেল, যেন কোনো ডাক্তার রোগীর নাড়ি দেখছে। সে চোখ বন্ধ করে শব্দ শুনল, অংশগুলো স্পর্শ করল, এবং বলল, এটা ফুয়েল বা কম্প্রেসারের ত্রুটি নয়, আসল সমস্যা ব্লেড ভালভে। অতিরিক্ত চাপে এটি সময় মতো বন্ধ হচ্ছে না, বাতাসের ক্ষতি হচ্ছে, আর ইঞ্জিন থেমে যাচ্ছে। ইঞ্জিনিয়াররা হতবাক হয়ে গেল। তারা সবাই ফুয়েল লাইনকে দোষী ভেবেছিল, কিন্তু সমীনা সমস্যাটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করল। সে নির্দেশ দিল যে ব্লেড ভালভ খুলে পুনরায় সেট করা হোক। 11 ঘন্টা পর পরীক্ষা হলো। ইঞ্জিন প্রথমে হোঁচট খেল, কিন্তু তারপর স্থিরভাবে চলতে লাগল। অ্যালার্ম বন্ধ হল, সবুজ আলো জ্বলে উঠল, হ্যাঙ্গার তালির শব্দে মুখরিত হয়ে উঠল। ক্লায়েন্ট হাত মিলিয়ে বললেন, তুমি শুধু সময় মতো বাঁচিয়েছ না, আমার ভরসাও জিতেছ। এই কোম্পানি নতুন উচ্চতায় পৌঁছবে। কর্মচারীদের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। যারা কাল বিদ্রূপ করছিল, তারা আজ তালি বাজাচ্ছিল। কিন্তু কোণে দাঁড়ানো মোহন নায়ার দাঁত পিষছিল। তার হৃদয়ে ষড়যন্ত্রের বীজ উঁকি দিচ্ছিল। সে ভাবছিল, এই মেয়ে বেশি দিন টিকবে না, আমি ওকে ঠিক নিচে নামাবো। সন্ধ্যায় অফিসের পর যখন সবাই চলে গেল, সমীনা জানালা থেকে মুম্বাইয়ের আলো দেখছিল। হৃদয়ে সে প্রার্থনা করল, ইয়া আল্লাহ, আমাকে এমন সাহস দাও যে আমি শুধু ইঞ্জিন নয়, হৃদয়ও জয় করতে পারি। এখন কোম্পানির অফিসে সমীনা প্রথম প্রমাণ দিয়েছিল। ব্যবসায়ীর জেট যেন নতুন জীবন পেয়েছিল। কর্মচারীরা তাকে প্রধান হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু মোহনের চোখে তখনও শুরু থেকেই নীরব ষড়যন্ত্রের ঝঙ্কার ছিল। এই সময় একটি নতুন মোড় এলো। একদিন হেড অফিসের সামনে গাড়ির কাফেলা থামল। দরজা খুলল এবং একজন তরুণ বেরিয়ে এলো। লম্বা কদ, ফর্সা রং, আধুনিক পোশাক, চোখে গাম্ভীর্য। এ ছিল মিস্টার ভার্মার ছেলে অর্জুন ভার্মা, যে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে ফিরেছিল। সে ফিন্যান্স এবং ব্যবসা ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ হয়ে কোম্পানির হিসাব নিকাশ সামলাতে এসেছিল। তার আগমনে অফিসে উৎসাহ ছড়িয়ে পড়ল। সবাই জানত সে শুধু উত্তরাধিকারী নয়, ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণকারীও। সন্ধ্যায় মিটিং হলো। সমীনা ইঞ্জিনের রিপোর্ট উপস্থাপন করছিল। অর্জুন পেছনে বসে মনোযোগ দিয়ে দেখছিল। সে অবাক হয়েছিল যে কাল পর্যন্ত গুমনাম এক মেয়ে আজ কি আত্মবিশ্বাসে সিনিয়র ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিচ্ছে। তার কণ্ঠে মর্যাদা ছিল, যেন নেতৃত্বের জন্য তৈরি। মিটিং শেষে অর্জুন এগিয়ে এসে বলল, তাহলে আপনি মিস ফাতিমা, যিনি আমার বাবার জেট বাঁচিয়েছেন। সমীনা চোখ নামিয়ে বলল, আমি তো শুধু আমার কাজ করেছি। অর্জুন মুচকি হেসে বলল, শুধু কাজ? আপনি জানেন না আপনি কি বড় কাণ্ড করেছেন। বাবা বছরের পর বছর স্বপ্ন দেখছিলেন, কিন্তু বিশ্বাস দুর্বল ছিল। আপনি শুধু জেট বাঁচাননি, তার বিশ্বাসও ফিরিয়ে দিয়েছেন। সমীনা নীরব থাকল। সে প্রশংসা শুনতে অভ্যস্ত ছিল না। বছরের পর বছর ভবঘুরে জীবন তাকে কঠিন করে তুলেছিল, কিন্তু অর্জুনের কথায় আন্তরিকতা ছিল। সময় গড়াতে লাগল। দুজন প্রায়ই একই ঘরে দেখা যেত, কখনো রিপোর্ট নিয়ে, কখনো ক্লায়েন্টদের নিয়ে, কখনো করিডরে সালাম। প্রতিটি মুখোমুখি হওয়ার পর হৃদয়ে প্রশ্ন জাগত, এটা কি কেবল কাকতালীয়, নাকি কিছু বেশি? এক সন্ধ্যায় সবাই চলে গিয়েছিল। সমীনা তখনও কাগজপত্র নিয়ে ঝুঁকেছিল। অর্জুন এসে বলল, এখনো এখানে? আপনি তো সবচেয়ে বেশি পরিশ্রম করেন। সমীনা হেসে বলল, পরিশ্রমই আমার একমাত্র সহায়।
যখন সব কিছু হারিয়ে যায় তখন শুধু কাজই থাকে। অর্জুন চেয়ার টেনে বসে বলল, হয়তো এজন্যই আপনি অন্যদের থেকে আলাদা, খাঁটি। আপনি শুধু ইঞ্জিন নয়, হৃদয়ও ঠিক করতে জানেন। এ কথা শুনে শমিনা চমকে উঠল। প্রথমবার কেউ তার দুঃখ বুঝল, শুধু ক্ষমতা নয়। তার চোখে আর্দ্রতা ঝিলিক দিল, কিন্তু সে দৃষ্টি ফিরিয়ে নিল। অর্জুন ভাবল, এই মেয়ে সাধারণ নয়, হয়তো এ আমার জীবন বদলে দেওয়ার জন্য এসেছে। সেই মুহূর্তে এক অজানা সম্পর্ক গড়ে উঠতে শুরু করল। শমিনা জানত পথ সহজ নয়। সে মুসলিম, অর্জুন হিন্দু। যদি সম্পর্ক এগোয় তবে বাধা আসবে, কিন্তু হৃদয়ের কণ্ঠ শুধু হৃদয়ই শোনে। আর দুজনের হৃদয় ইতিমধ্যে কাছাকাছি এসে গিয়েছিল। তারা প্রায়ই একসঙ্গে দেখা যেত। কখনো ইঞ্জিনের রিপোর্ট নিয়ে কথা বলতো, কখনো ক্লায়েন্ট মিটিংয়ে পাশাপাশি বসত, আর কখনো করিডরে একটি হাসি তাদের হৃদয় আলোকিত করত। কিন্তু যতই তারা কাছাকাছি আসছিল, ততই তাদের মাঝে একটি দেয়ালও দাঁড়িয়েছিল। অর্জুনের হৃদয়ে অস্থিরতা বেড়ে গিয়েছিল। রাতে পাশ ফিরতে ফিরতে সে ভাবত, আমি ওকে ভালোবাসি, এ শুধু পছন্দ নয়। আমার হৃদয় বলছে এই সেই নারী যার সঙ্গে জীবন পূর্ণ হবে। কিন্তু সে মুসলিম আর আমি হিন্দু, এটা কি সম্ভব? সে জানত পরিবারের জন্য এটি বড় ধাক্কা হবে। ভার্মা পরিবার ছিল ঐতিহ্যবাহী হিন্দু, এবং সে এটাও জানত যে শমিনা তার ঈমানের সঙ্গে কখনো আপোষ করবে না। এক সন্ধ্যায় সে বাবার অফিসে গেল। রাজীব ভার্মা ফাইল নিয়ে ব্যস্ত ছিলেন। অর্জুন বলল, আব্বু, আমার আপনার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। রাজীব অবাক হয়ে তাকালেন। বলো বেটা। অর্জুন গভীর শ্বাস নিয়ে বলল, আমি শমিনা ফাতিমার সঙ্গে বিয়ে করতে চাই। রাজীবের মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল। তোমার কি ধারণা আছে যে সে মুসলিম আর এটা পরিবারের জন্য কত বড় সমস্যা হবে? অর্জুন দৃঢ় কণ্ঠে বলল, জি জানি, কিন্তু তার ছাড়া জীবনের কথা ভাবতে পারি না। তার সাহস আর ঈমান আমাকে বদলে দিয়েছে। আমি তার সঙ্গে থাকতে চাই, তবে সমানতা আর পবিত্রতার সঙ্গে। রাজীব নীরব থাকলেন। ছেলের চোখে জেদ নয়, শুধু বিশ্বাস ছিল। তিনি বললেন, যদি তুমি এই পথ বেছে নাও তবে সিদ্ধান্ত বদলাতে হবে। তোমার ধর্ম নিয়েও ভাবতে হবে। প্রস্তুত আছো? অর্জুন বলল, জি আব্বু, যদি এটাই মূল্য হয় তবে দিতে প্রস্তুত। সেই রাত সে বাড়িতে ঘুমালো না। গলিতে হাঁটতে লাগল। সমুদ্রের তীরে বসল। ঢেউয়ের শব্দ তার হৃদয়ের ধড়কনের সঙ্গে মিলে যাচ্ছিল। একদিকে ঐতিহ্য, অন্যদিকে শমিনার ভালোবাসা আর ঈমান। সকালে সে একটি মসজিদের বাইরে দাঁড়িয়েছিল। আজানের শব্দে তাকে শান্তি মিলল, যা মন্দিরের ঘণ্টায় মেলেনি। হৃদয় বলল, যদি শান্তি এখানে হয় তবে এটাই পথ। সে ইমামের সঙ্গে দেখা করল। অনেক প্রশ্ন করল, ধর্ম, ঈমান এবং দায়িত্ব নিয়ে কথা শুনল। হৃদয় সেই সত্যের দিকে টানছিল। সে সিদ্ধান্ত নিল, যদি শমিনাকে পেতে হয় তবে তার ঈমানের অংশ হতে হবে। এটা শুধু ভালোবাসা নয়, সত্য আর শান্তির পথ। সে প্রতিজ্ঞা করল যে বাধা আসবে, কিন্তু সে পিছু হটবে না। সন্ধ্যায় অফিসে এলো। শমিনা বলল, আপনি কয়েকদিন ধরে উদ্বিগ্ন, সব ঠিক আছে? অর্জুন হেসে বলল, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, খুব শীঘ্রই। শমিনা বুঝতে পারল না, কিন্তু তার চোখে নতুন আলো ছিল। তার ধারণা ছিল না যে অর্জুন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। কয়েকদিন সে চুপচাপ কাজ করে গেল, কিন্তু দৃঢ়তা বাড়তে থাকল। তারপর এক শুক্রবার সকালে সে নিঃশব্দে মসজিদে গেল। আজানের শব্দ গুঞ্জরিত হচ্ছিল। হৃদয়ের ধড়কন দ্রুত ছিল, কিন্তু শান্তিও ছিল। ইমাম জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি এখানে কিভাবে এলে? অর্জুন সম্মানের সঙ্গে বলল, আমি সত্যের খোঁজে এসেছি। হৃদয় বলছে শান্তি এখানে, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইমাম নরমভাবে বোঝালেন, ইসলাম শুধু নাম নয়, দায়িত্ব। যদি হৃদয় থেকে মানো তবে পথ সহজ হবে। ভেবে চিনতে সিদ্ধান্ত নাও। অর্জুন দৃঢ় কণ্ঠে বলল, আমি ভেবে নিয়েছি, আমি হৃদয় থেকে এই পথে হাঁটতে চাই। তারপর সাক্ষীদের সামনে সে কালিমা পড়ল। শব্দগুলো ঠোঁট থেকে বের হতেই হৃদয় শান্তি ছড়িয়ে পড়ল। বছরের পর বছর ধরে জমে থাকা বোঝা নেমে গেল। আত্মা নতুন জন্ম পেল। এখন সে আর শুধু অর্জুন ভার্মা ছিল না, সে হয়ে উঠেছিল ইমরান ভার্মা। নামাজের পর সে মসজিদের উঠোনে বসে হৃদয়ের অবস্থা অনুভব করছিল। সে জানত এখন জীবনের সব সিদ্ধান্ত বদলে গেছে, কিন্তু সবচেয়ে বড় পদক্ষেপ বাকি ছিল, শমিনাকে এই সুখবর দেওয়া। সেই সন্ধ্যায় সে অফিসে এলো। শমিনা ফাইল নিয়ে ব্যস্ত ছিল। সে অবাক হয়ে তাকাল।
ইমরানের মুখে এক অদ্ভুত নূর ছিল, যেন ভেতরে নতুন আলো জেগে উঠেছে। শমিনা জিজ্ঞাসা করলেন, আজ আপনি কিছু আলাদা লাগছেন, কি ব্যাপার? ইমরান হেসে বলল, হ্যাঁ, আজ আমার জীবন বদলে গেছে। শমিনা বিস্ময়ে বলল, কি মানে? ইমরান কাছে এসে বলল, শমিনা, আজ থেকে আমি আর শুধু অর্জুন নই, আমি ইসলাম গ্রহণ করেছি। আমার নাম এখন ইমরান। এটা শুনে শমিনার হাত কাঁপতে লাগল, তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে ধীরে বলল, এই সিদ্ধান্ত কি শুধু আমার জন্য নিয়েছেন? ইমরান গাম্ভীর্যের সঙ্গে বলল, না, এই সিদ্ধান্ত হৃদয়ের শান্তির জন্য। তোমার ভালোবাসা আমাকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে, কিন্তু কালিমা পড়ার সময় আমার মনে হলো এটাই আমার আসল পথ। শমিনা অশ্রু মুছে বলল, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় সুখ। এখন আমাদের মাঝে কোনো দেয়াল নেই। ঘরে এক অদ্ভুত সৌরভ ছড়িয়ে পড়ল। ইমরান বলল, আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার ঈমানের হেফাজত করব, তোমার স্বপ্নের সঙ্গী হব। শমিনা মাথা নিচু করে বলল, আর আমি প্রতিজ্ঞা করছি, প্রতিটি কঠিন মুহূর্তে আমি তোমার পাশে থাকব। দুজনেই অনুভব করল যে গল্পটি একটি নতুন মোড়ে এসেছে। এখন এটা শুধু কোম্পানির কথা নয়, ঈমান আর ভালোবাসার গল্প। জানালা দিয়ে বাইরে তাকিয়ে শমিনা শুকরিয়া আদায় করল, যে কাল পর্যন্ত একা ছিল, আজ তার সামনে এমন একজন সঙ্গী ছিল যে তার ঈমানেরও শরিক হয়েছে। ইমরানের ইসলাম গ্রহণের পর যেন সবকিছু বদলে গেল। হৃদয়ে শান্তি মিলল, আর শমিনার মুখে প্রথমবারের মতো নিশ্চিন্ত হাসি ফুটল। কিন্তু দুজনেই জানত, আসল পরীক্ষা এখনও বাকি। কয়েকদিনের মধ্যে এই খবর পুরো অফিস এবং ব্যবসায়িক মহলে ছড়িয়ে পড়ল যে বিলিয়নিয়ার ব্যবসায়ীর ছেলে ইসলাম গ্রহণ করেছে এবং কোম্পানির প্রধান শমিনার সঙ্গে বিয়ে করতে চলেছে। পরিবেশে হট্টগোল শুরু হয়ে গেল। কেউ খুশি ছিল, বেশিরভাগই বিস্মিত এবং ক্ষুব্ধ। রাজীব ভার্মার আত্মীয়রা অভিযোগ করল, তুমি ছেলেকে অত্যধিক স্বাধীনতা দিয়েছ, সে শুধু ধর্মই বদলাচ্ছে না, একজন সাধারণ মেয়ের সঙ্গে বিয়ে করছে, এটা পরিবারের মর্যাদার বিরুদ্ধে। রাজীব সব শুনলেন কিন্তু নীরব থাকলেন। তিনি জানতেন ইমরান ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে এবং শমিনার মতো প্রতিভাবান মেয়ের সঙ্গে সে নিরাপদ হাতে আছে। বিয়ের দিন এলো। মুম্বাইয়ের হল আলোকিত প্রদীপ এবং ফুলে সাজানো হয়েছিল। সাদা পর্দা, সবুজ কার্পেট, সুগন্ধি ভরা পরিবেশ, আত্মীয়, কর্মচারী এবং বন্ধুরা উপস্থিত ছিল। কেউ কেউ শুধু তামাশা দেখতে এসেছিল যে কিভাবে বিলিয়নিয়ার পরিবারের ছেলে ঐতিহ্য ভাঙছে। শমিনা বধূর পোশাকে প্রবেশ করল। তার মুখে লজ্জা আর শান্তি ছিল। 2 বছরের ভবঘুরে জীবন এবং ইঞ্জিনিয়ারিংয়ের ত্যাগ আজ স্বপ্নের মতো মনে হচ্ছিল। এখন সে শুধু ইঞ্জিনিয়ার নয়, বধূ ছিল। মৌলবী সাহেব বিয়ের কথা পড়লেন। ইমরান পূর্ণ আত্মবিশ্বাসে বলল, কবুল হায়। এই শব্দগুলো হলে গুঞ্জরিত হল। শমিনা নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, কবুল হায়। পুরো হল আলোকিত হয়ে উঠল। তালি এবং দোয়ার শব্দ উঠতে লাগল। রাজীব ভার্মার চোখ থেকে অশ্রু ঝড়ো পড়ল। তিনি ছেলে এবং পুত্রবধূর মাথায় হাত রেখে বললেন, আজ আমার পরিবার দুর্বল নয়, বরং শক্তিশালী হয়েছে। তোমরা দুজনে দেখিয়েছ যে সাহস আর ঈমান সবচেয়ে বড় শক্তি। কিন্তু সবাই খুশি ছিল না। কোণে দাঁড়ানো মোহন নায়ার রাগে ফুঁসছিল। এই মেয়ে সবকিছু নিজের নামে করে নিচ্ছে, কোম্পানি, পরিবার, কিন্তু এ বেশি দিন চলবে না। শমিনা শুনল না, কিন্তু অনুভব করল যে প্রতিটি সুখের সঙ্গে একটি ছায়াও থাকে। তাকে জানা ছিল যে এই বিয়ে শুধু ভালোবাসা নয়, নতুন পরীক্ষার শুরু আনবে। বিয়ের পর যখন ইমরান এবং শমিনা মঞ্চে এলো, তখন দোয়ার প্রতিধ্বনি উঠল। মিডিয়ার ক্যামেরা ঝলকাতে লাগল। রিপোর্টাররা চিৎকার করছিল। এটি প্রথম ঘটনা যে একজন বিলিয়নিয়ার ব্যবসায়ীর ছেলে ইসলাম গ্রহণ করে কোম্পানির প্রধানের সঙ্গে বিয়ে করেছে। শমিনা ইমরানের দিকে তাকালো। তার চোখে শান্তি আর আত্মবিশ্বাস ছিল। দুজনেই হৃদয়ে দোয়া করল যে আল্লাহ এই সম্পর্ককে টিকিয়ে রাখুন এবং তাদের প্রতিটি বিরোধিতার মোকাবিলা করার সাহস দিন। বিয়ের পর রাজীব ভার্মা ঘোষণা করলেন, এটা শুধু বিয়ে নয়, একটি নতুন শুরু। আজ থেকে শমিনা শুধু কোম্পানির প্রধান নয়, আমার মেয়েও। হল তালি এবং দোয়ায় মুখরিত হয়ে উঠল, কিন্তু পটভূমিতে কিছু চোখ ঈর্ষায় জ্বলছিল। কয়েক মাস পেরিয়ে গেল। মুম্বাইয়ের আলোকিত রাস্তা এখন ইমরান এবং শমিনার জীবনের অংশ হয়ে গিয়েছিল। দুজনে তাদের বৈবাহিক যাত্রা এবং কোম্পানিকে একটি নতুন যুগে নিয়ে গিয়েছিল। যেখানে আগে সন্দেহ ছিল, সেখানে এখন আত্মবিশ্বাস এবং ঐক্য ছিল। অফিসে সবাই তাকে সম্মানের সঙ্গে ম্যাডাম ফাতিমা বলে ডাকত। সে প্রতিটি সমস্যা ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে সমাধান করত। কখনো মেকানিকদের সঙ্গে ইঞ্জিনের কাছে দাঁড়িয়ে যেত।
এই অভ্যেসেই সবার হৃদয় জয় করত। ইমরান হিসাব নিকাশ এবং ব্যবস্থাপনাকে এমনভাবে সংগঠিত করল যে কোম্পানির আয় দ্বিগুণ হয়ে গেল। রাজীব ভার্মা সন্ধ্যায় তার চেয়ারে বসে দুজনকে দেখতেন এবং মুচকি হাসতেন। তিনি ভাবতেন, একটা সময় ছিল যখন লোকেরা বলতো এই বিয়ে অসম্ভব, কিন্তু আজ এই সম্পর্কই কোম্পানি এবং পরিবারের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। 1 বছর পর আরেকটি সুখের মুহূর্ত এলো। হাসপাতালে শমিনা একটি পুত্র সন্তানের জন্ম দিল। ইমরান চোখে অশ্রু নিয়ে শিশুকে কোলে তুলে বলল, এটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, আমরা এর নাম রাখব ইউসুফ। শমিনা হেসে তার ছেলের দিকে তাকালো এবং হৃদয়ে শুকরিয়া আদায় করল। যে মেয়ে একসময় রাস্তায় একা ঘুরত, আজ সে একজন মা এবং তার কোলে নতুন প্রজন্মের আশা। কোম্পানিতে খবর ছড়িয়ে পড়তেই উৎসব শুরু হলো। কেক কাটা হলো, দোয়া করা হলো, মিডিয়া শিরোনাম দিল, রাস্তায় ঘুরে বেড়ানো ইঞ্জিনিয়ার আজ দেশের সবচেয়ে বড় এভিয়েশন কোম্পানির প্রধান এবং বিলিয়নিয়ার পরিবারের বধূ। কিন্তু বিরোধিতা থামল না। কিছু লোক ষড়যন্ত্র করত, কখনো কোম্পানির ভেতর সমস্যা তৈরি করত, কখনো মিডিয়ায় সন্দেহ ছড়াত। কিন্তু শমিনা এবং ইমরান একে অপরের সহায় হয়ে প্রতিটি ঝড়ের মুখোমুখি হল। তাদের হৃদয়ে ঈমান এবং ভরসা ছিল, যা প্রতিটি ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিল। এক সন্ধ্যায় শমিনা ব্যালকনি থেকে মুম্বাইয়ের আলো দেখতে দেখতে বলল, কখনো ভেবেছিলাম আমার জীবন এখানে পৌঁছবে? কাল পর্যন্ত লোকেরা আমাকে ক্ষুধার্ত এবং অসহায় বলতো, আজ তারাই আমার সিদ্ধান্তের প্রশংসা করে। এসব আল্লাহর রহমত। ইমরান তার হাত ধরে বলল, এটা তোমার সাহসের ফল। যদি সেদিন তুমি হ্যাঙ্গারে না যেতে এবং সেই কথা না বলতে, যদি অনুমতি দেওয়া হয় তবে আমি দেখতে পারি, তাহলে আজ আমরা এসব দেখতে পেতাম না। তুমি শুধু ইঞ্জিন নয়, আমার জীবনও ঠিক করেছিলে। শমিনার চোখ থেকে সুখের অশ্রু ঝরে পড়ল। সে জানত এই যাত্রা সহজ ছিল না, এতে ছিল দুঃখ, ত্যাগ এবং ধৈর্য, কিন্তু অবশেষে ঈমান এবং পরিশ্রম সবকিছু বদলে দিয়েছিল। বছরগুলো গড়িয়ে গেল। কোম্পানি শুধু ভারত নয়, এশিয়ার সবচেয়ে বড় এভিয়েশন কোম্পানিগুলোর মধ্যে গণ্য হতে লাগল। শমিনার নামে পুরস্কার দেওয়া শুরু হলো। বিশ্ববিদ্যালয়গুলোতে তার গল্প বলা হতে লাগল। নতুন প্রজন্মের মেয়েরা তাকে রোল মডেল মেনে এভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ে আসতে লাগল। তারা জানত, যদি শমিনা ফাতিমার মতো একটি মেয়ে যে একসময় রাস্তায় ঘুরত বিশ্ব বদলাতে পারে, তবে তারাও পারবে। একটি অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? শমিনা হেসে জবাব দিল, সবচেয়ে বড় শিক্ষা হলো কখনো সাহস হারাবেন না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি আপনি আপনার রবের ওপর ভরসা রাখেন এবং পরিশ্রম চালিয়ে যান, তবে কোনো শক্তি আপনার স্বপ্নকে দাফন করতে পারবে না। তালির শব্দ উঠল, সবাই দাঁড়িয়ে গেল এবং শমিনা হৃদয়ে দোয়া করল যেন তার গল্প অন্যের জন্য আশার আলো হয়ে ওঠে।